হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি তোমাদের সুজয় স্যার। এখন শুরু করব। আমি তোমাদের হচ্ছে ক্লাস 10 এর ভূগোলের আঞ্চলিক ভূগোল আর সেই আঞ্চলিক ভূগোলে আগের দিন আমরা পড়িয়েছি তো জনসংখ্যা। আজকে কিন্তু আমাদের ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা চ্যাপ্টার। আর একদিনই চেষ্টা করবো পুরোটা শেষ করার। তারপরের দিন আমি আবার সমুদ্র স্রোতের কিছুটা পড়াবো। তারপরের দিন আবার এইরকম ভাবে আস্তে আস্তে আমরা এগোবো। যাই হোক, শুরু করলাম। সেটা হচ্ছে ভারতের পরিবহন ব্যবস্থা। আগে শুনে নিই পরিবহন ব্যবস্থা কি, পরিবহন ব্যাপারটা কি। পরিবহন হলো একটা মাধ্যম, যে মাধ্যমের মাধ্যমে পণ্য মানে মালপত্র বা গুডস যেগুলোই বলি, এছাড়া মানুষ বা অন্যান্য পশু পাখি আদান প্রদান হয়। এবার পশু পাখি কেন বললাম, যেরকম কেউ বাড়িতে ডোমেস্টিক অ্যানিমাল যেগুলো পোষে আর কি, কুকুর গরু ছাগল, সেগুলো কেউ লরি বা কোনো বাসে করে নিয়ে যায়, মাঝে মাঝে মানে লরি বা অন্যান্য কিছুতে পরিবহন করে, সেরকম আর কি। বা বনের পশুকে এক বন থেকে আরেক বনে নিয়ে যায়, সেরকম। তাহলে পরিবহন মানে মানুষ এবং পণ্য এবং অন্যান্য পশু পাখিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে আসার যে মাধ্যম বা নিয়ে আসার যে পদ্ধতি বা প্রসেসের মাধ্যমে, তাকেই পরিবহন বলা হয়। ঠিক আছে। পরিবহন অনেক প্রকারের হয়। আগে পরিবহনের শ্রেণী বিন্যাস করি। ঠিক আছে। পরিবহন যায় হচ্ছে স্থলপথে পরিবহন, পরিবহনের মাধ্যম, হ্যাঁ, 5 প্রকার: স্থলপথ, জলপথ, আকাশপথ, নলপথ, রজ্জুপথ। এরকম ভাবে 5টা প্রকার। ঠিক আছে। স্থলপথের আবার 2 প্রকার: সড়ক, রেল আর সড়ক। জলপথের আবার অনেক প্রকার হয়, তার মধ্যে আভ্যন্তরীণ, উপকূলীয়, সমুদ্র পথ বা আন্তর্জাতিক পথ যেটাই বলি। আকাশপথ অনেক প্রকারের হয়। আকাশপথ, হেলিকপ্টার, বিমান। নলপথ আর দরকার নেই। বিমান পথ আবার আভ্যন্তরীণ, আন্তর্জাতিক। রেলপথের অনেকগুলো ভাগ, তার মধ্যে একটা আছে মেট্রো রেল, আর একটা সাধারণ রেল, তার মধ্যে ন্যারো গেজ, ব্রড গেজ, ঠিক আছে, মিটার গেজ, ন্যারো গেজ, মিটার গেজ, ব্রড গেজ। সড়ক পথের মধ্যে 7 প্রকার পরপর বলবো: জাতীয়, রাজ্য, জেলা, গ্রাম, হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, বর্ডার। যাই হোক, আগে একটু বলে নিই তাহলে। পরিবহন ব্যবস্থা আমরা দেখলাম: স্থলপথ, জলপথ, আকাশপথ, নলপথ, রজ্জুপথ। পরিবহনের স্থলপথের সড়কপথ, রেলপথ; জলপথের আভ্যন্তরীণ, উপকূলীয়, সমুদ্র পথ। ঠিক আছে। আবার আকাশপথের হেলিকপ্টার, বিমান। বিমানের 2টো ভাগ: আভ্যন্তরীণ, আন্তর্জাতিক। রেলপথের মধ্যে মেট্রো রেল, ন্যারো গেজ, মিটার গেজ, ব্রড গেজ। সড়ক পথের জাতীয় সড়ক, রাজ্য সড়ক, জেলা সড়ক, গ্রামীণ সড়ক, হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, বর্ডার সড়ক। এরকম ভাবে অনেকগুলো ভাগ করা হয়। আগে বলে নিই পরিবহন ব্যবস্থার একটা গুরুত্ব আছে সমাজে। হ্যাঁ, গুরুত্ব কি পরিবহন ব্যবস্থা? সবার আগে কৃষির সম্প্রসারণ, মানে কৃষিকাজের উন্নতির জন্য পরিবহন খুব কাজে লাগে। কিরকম? কৃষকরা তাদের মালপত্র উৎপাদন করলো এবং সেটা মানে যেগুলো চাষের ফলে উৎপাদিত হয় সেগুলো তারা পাঠাবে অন্য জায়গায়, বা মালপত্র নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাবে, সেখানে কৃষি পরিবহনের একটা গুরুত্ব আছে।
বা উন্নত মানের বীজ সার নিয়ে আসবে, সেখানে গুরুত্ব আছে। ঠিক আছে। শিল্পের সম্প্রসারণের জন্য কিন্তু গুরুত্ব, বললো শিল্পজাত কাঁচামাল এবং শিল্পজাত পণ্য, শিল্প থেকে যেরকম কয়লা থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র আনবে কারখানায়, আবার সেই কারখানায় উৎপাদিত দ্রব্যগুলো নিয়ে যাবে, সেগুলো পরিবহনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ। বাণিজ্যের সম্প্রসারণ, ব্যবসা বাণিজ্য, এখান থেকে মাল অন্য জায়গায়, এখান থেকে অন্য জিনিসপত্র নিয়ে যাওয়া, আদান প্রদান, এই যে এইটা ব্যবসা বাণিজ্য। লরিতে করে এক স্থান থেকে অন্য স্থানে মালপত্র নিয়ে যাওয়া হোক, এগুলো বাণিজ্যের অন্য। 4 নম্বর হচ্ছে কর্মসংস্থান। কারণ এই যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভর করে কর্মসংস্থান প্রচুর হয় এবং দেশের জাতীয় আয় বাড়ে। কি করে হয় কর্মসংস্থান? যে রাস্তা তৈরি করছে তার ইনকাম, যিনি লরি চালাচ্ছে, বাস চালাচ্ছে, অটো টোটো চালাচ্ছে, তাদের কর্মসংস্থান হয়। আর 5 নম্বর হচ্ছে দুর্গম অঞ্চলে যাতায়াত, মানে আপৎকালীন, যেরকম হাসপাতালে রোগী নিয়ে যাওয়া, অ্যাম্বুলেন্স চালানো থেকে শুরু করে আজকে এখানে বন্যা দুর্যোগ সমস্ত কিছু মালপত্র নিয়ে ত্রাণ পৌঁছে দেওয়া, এগুলোও কিন্তু হয়, বা যুদ্ধক্ষেত্রে এগুলো নিয়ে যাওয়া। এই যে এগুলো হচ্ছে পরিবহনের গুরুত্ব। ঠিক আছে। পরিবহনের গুরুত্বের পরে আমরা আসি স্থলপথ, আগে পড়াই। স্থলপথ কি জিনিস? স্থলপথ মানে হচ্ছে আমরা যেখান দিয়ে যাতায়াত করি সেটাই হচ্ছে স্থলপথ। ঠিক আছে। আমরা যেভাবে যাতায়াত করি সেটাই হচ্ছে স্থলপথ। স্থলপথের মধ্যে আবার আমরা বলছি সড়ক আর রেলপথ। প্রথমে আসি আমরা সড়ক পথের কথা। সড়ক পথ হচ্ছে আমরা যে রাস্তাগুলো ব্যবহার করি ওটাই হচ্ছে সড়ক পথ। এর মধ্যে জাতীয় সড়ক, রাজ্য সড়ক, জেলা সড়ক, গ্রামীণ সড়ক, বর্ডার সড়ক, এগুলো আছে। প্রথমে জাতীয় সড়ক। জাতীয় সড়ক মানে কেন্দ্রীয় সরকারের সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের অধীনে যে রাস্তাগুলো আছে, যেগুলো তৈরি করে NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ, NHAI যারা তৈরি করে। আর যে দেখবা যে রাস্তাগুলোতে মাইলস্টোন গুলো হলুদ কালারের এবং কালো কালারের লেখা, হলুদ কালারের বর্ডার, সেগুলো দেওয়া মানে কালার করা, সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। ঠিক আছে। এই NHAI ন্যাশনাল হাইওয়ে, যেরকম ন্যাশনাল হাইওয়ে কলকাতা থেকে দিল্লি, যেরকম 2 নম্বর জাতীয় সড়ক, পুরাতন নাম্বার গুলো আমি বলছি। মুম্বাই, কলকাতা থেকে মুম্বাই হচ্ছে 6 নম্বর, কলকাতা থেকে চেন্নাই 5 নম্বর জাতীয় সড়ক, কলকাতা থেকে আহ শিলিগুড়ি পর্যন্ত 34 নম্বর, অ্যাকচুয়ালি ডালখোলা পর্যন্ত। আবার কলকাতা থেকে পেট্রোপোল বর্ডার হচ্ছে 35 নম্বর জাতীয় সড়ক। এরকম ভাবে জাতীয় সড়কের নাম্বার, যেরকম এখন 2 এর নাম্বারটা হয়ে গেছে 19 নম্বর জাতীয় সড়ক, যেটা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড। ঠিক আছে। 34 নম্বরের হয়ে গেছে শুধু 12 নম্বর জাতীয় সড়ক। এরকম ভাবে জাতীয় সড়কের নাম্বার গুলো কিন্তু হয়। এরকম আগে পূর্বে প্রায় 250 খানা এরকম জাতীয় সড়ক ছিল, এখন নতুন নিয়মে অনেক জাতীয় সড়ক বেড়ে গেছে। ঠিক আছে। এই হচ্ছে জাতীয় সড়কের ব্যবস্থা। আর আর আরেকটা জিনিস বলে নিই, সড়ক পথের সুবিধা বা গুরুত্ব কি। সড়ক পথ সব জায়গায় আছে, সে যে কোনো বাড়ি হোক, যে কোনো পরিবার হোক, বা যে কোনো মার্জিনাল গ্রাম হোক, সড়ক পথ সব জায়গায় আছে, এটা একটা সুবিধা। মানে এখান থেকে ওখানে সম্পূর্ণ জায়গায় সড়ক পথ আছে, কিন্তু এটা সড়ক পথের সবচেয়ে বড় সুবিধা কিন্তু। নিরাপদে ভ্রমণ করা যায় এক স্থান থেকে অন্য স্থানে, উন্নতির জন্য, বিশেষ করে বাণিজ্য সম্প্রসারণ হোক, তারপরে হচ্ছে ট্যুরিজম হোক, যে কোনো কিছুর উন্নতির জন্য সড়ক পথের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারপরে কর্মসংস্থান সৃষ্টি করে সড়ক পথ অনেক, ওই যে বললাম লরি চালক থেকে শুরু করে সমস্ত গাড়ি চালক সবার কর্মসংস্থান সৃষ্টি করে সড়ক পথ। এই হচ্ছে সুবিধা বা গুরুত্ব, একটা 2 নম্বরের দুটো তিনটে পয়েন্ট পড়ে যাবে। জাতীয় সড়ক হলো, রাজ্য সড়ক কি জিনিস? রাজ্য সড়ক মানে রাজ্য সরকারের অধীনে যে সড়ক ব্যবস্থা, সেটা যেটা পিডব্লিউডি, প্রতিটা রাজ্যের পিডব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট তৈরি করে, সেটা রাজ্য সড়ক। যখন রাজ্য সড়ক দিয়ে যাবে দেখবে মাইলস্টোন গুলো সবুজ কালারের মাইলস্টোন। 1 নম্বর জাতীয় সড়ক বনগা থেকে কুলপি পর্যন্ত 1 নম্বর জাতীয় সড়ক, এই রাজ্য সড়ক। 2 নম্বর হচ্ছে বিটি রোড, যেটা 2 নম্বর জাতীয় রাজ্য সড়ক। এরকম ভাবে রাজ্য সড়কেরও ভাগ আছে। ঠিক আছে। জাতীয় সড়কের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেয়, সেটা হচ্ছে সোনালী চতুর্ভুজ। সোনালী চতুর্ভুজ কিরকম সোনালী চতুর্ভুজ? এখানে আমি দেখাচ্ছি। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এই যে 4টে শহরকে ভারতের 4 প্রান্তে, উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব, এই যে 4 প্রান্তে ভারতের 4টে শহরকে, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এই যে 4টে শহরকে 6 বা 4 লেনের যে উন্নত পরিবহন যুক্ত রাস্তার মাধ্যমে কানেক্টিভিটি করা হচ্ছে, সেটাই হচ্ছে সোনালী চতুর্ভুজ। যার আয়তন হচ্ছে, মানে যার দৈর্ঘ্য হচ্ছে 5800
5,846 কিলোমিটার মতো হবে, ঠিক আছে। হ্যাঁ, তাদের মধ্যে কলকাতা এবং চেন্নাইয়ের দৈর্ঘ্য সবচেয়ে বেশি। কলকাতা এবং চেন্নাইয়ের যে, এবার এখানে থেকে শুধু কলকাতা বা চেন্নাই বা মুম্বাই দিল্লি না, এখানে অনেক রাজধানী, যেরকম জয়পুর, আহমেদাবাদ, এখানে পুনে, ব্যাঙ্গালোর, তারপরে ভুবনেশ্বর সহ, বিশাখাপত্তনম, সব শহর, বিহারের পাটনা সহ সব শহর কিন্তু ভারতের কানেক্টিভিটি আছে, ঠিক আছে। এই হচ্ছে সোনালী চতুর্ভুজ পরীক্ষা কিন্তু দেয় এটা 1999 সালে থেকে 2000 সালে তৈরি হয়েছিল সোনালী চতুর্ভুজ প্রকল্প, ঠিক আছে। সোনালী চতুর্ভুজ প্রকল্প। আর একটা জিনিস আছে, ভারত যদি এরকম হয়, ভারতের পূর্ব থেকে পশ্চিম একটা করিডর, উত্তর থেকে দক্ষিণ একটা করিডর আছে, ঠিক আছে। পূর্ব থেকে পশ্চিম একটা করিডর, এটা হচ্ছে পোরবন্দর থেকে শিলচর, পোরবন্দর থেকে শিলচর, আসামের শিলচর, গুজরাটের পোরবন্দরের মধ্যে। আর এটা হচ্ছে শ্রীনগর, শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত একটা সড়কের পরিকল্পনা করা হয়েছে, ঠিক আছে। সেটার নামই হচ্ছে নর্থ ইস্ট করিডর, আর এটা হচ্ছে সাউথ ইস্ট করিডর। এটা ঝাঁসি শহরে মিলিত হয়েছে, ঠিক আছে, ঝাঁসি, যেটা উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশের ঝাঁসি শহর, সেখানে কিন্তু এটা মিলিত হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে উত্তর দক্ষিণ করিডর, পূর্ব পশ্চিম করিডর। ভারতের সবচেয়ে লম্বা জাতীয় সড়ক পথের নাম হচ্ছে 44 নম্বর জাতীয় সড়ক হচ্ছে লম্বা, মানে সবচেয়ে বড় দৈর্ঘ্যে। আর সবচেয়ে ছোট জাতীয় সড়ক হচ্ছে 47-এর হচ্ছে সবচেয়ে ছোট জাতীয় সড়ক পথ। এরকম ভাবে জাতীয় সড়ক কোনটা বড় কোনটা ছোট আমাদের দিতে পারে। এবার আমরা চলে আসি রেলপথ। রেলপথের বললাম মেট্রো রেল, ন্যারো গেজ, মিটার গেজ, ব্রড গেজ। মেট্রো রেল মানে যে রেলপথ কোনো মেট্রো শহর, বড় 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 শহরের আহ মাটির নিচে হোক মাটির উপর দিয়ে হোক, যোগাযোগ ব্যবস্থা দ্রুত করার জন্য, কোনো রকম দূষণ বা জ্যামে না করে, সেই জন্য মেট্রো রেল ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে। মানে ট্রেন চলে এবং সেটা একটা স্ট্যান্ডার্ড গেজ লাইন দিয়েই চলে মেট্রো রেল। হ্যাঁ, মেট্রো রেলের লাইন হচ্ছে স্ট্যান্ডার্ড গেজ। ভারতের প্রায় এখন 20-25টা শহর মতোতে আছে। সবার প্রথম মেট্রো রেল হয়েছিল কলকাতাতে 1984 সালে। আর সেই মেট্রো রেলের কিছুটা অংশ পাতাল মাটির তলাতে আছে বলে তাই পাতাল রেলও নাম হয় কলকাতার মেট্রো রেল। আর ভারতের সবচেয়ে বড় মেট্রো রেল হচ্ছে দিল্লিতে, সবচেয়ে বড় মেট্রো রেল মানে দৈর্ঘ্যে সবচেয়ে বড় মেট্রো রেল হচ্ছে দিল্লিতে আছে, ঠিক আছে। এই হচ্ছে মেট্রো রেল, ন্যারো গেজ। আর মেট্রো রেলকে কলকাতার লাইফ লাইন বলা হয়, কেন কলকাতার বেশিরভাগ মানুষ তাদের অফিস কাচারি থেকে শুরু করে সমস্ত কিছু আহ দ্রুত পরিবহনের মাধ্যমে করে হচ্ছে মেট্রো রেল। প্রতিদিন 5 থেকে 7 লাখ লোক যাতায়াত করে মেট্রো রেলে, কলকাতা মেট্রো রেল, যেটার অনেকগুলো ভাগ আছে, ব্লু লাইন, গ্রিন লাইন, হ্যাঁ, পার্পল লাইন, এরকম ভাবে ভাগ আছে, ঠিক আছে। তার মধ্যে দমদম দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সেটার দৈর্ঘ্যই সবচেয়ে বেশি। আর আরেকটা আছে পূর্ব পশ্চিম করিডোর, যেটা হচ্ছে হাওড়া ময়দান থেকে আমাদের সেক্টর 5 পর্যন্ত মেট্রো রেল আছে। এবার ন্যারো গেজ কি? ন্যারো গেজ মানে একেবারে ছোট্ট রেল লাইন যেটা, ঠিক আছে, যেটার মাপ হচ্ছে 6.7 মিটার পর্যন্ত, মানে 0.67 মিটার এরকম, এটা ন্যারো গেজ। এটা আমাদের এখানে ভারতবর্ষে চলে ওই যে পাহাড়ি রেলপথ গুলো যেগুলো হয় সেগুলো ন্যারো গেজ। দার্জিলিং হিমালয়ান মাউন্টেন রেলওয়ে, যেটা শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত আছে। এছাড়া কালকা মেল, কালকা থেকে সিমলা, তারপরে উটি, মানালি, উটি যেটা সাউথ ইন্ডিয়ার উটি আছে সেখানে, মানে পশ্চিমঘাট পর্বতমালাতে যেটা চলে নীলগিরি মাউন্টেন রেলওয়ে, সেটা হচ্ছে ন্যারো গেজ। এবার মিটার গেজ মানে যেটা 1 মিটার দৈর্ঘ্যের বড় মাপ। এই ট্রেনটা আমাদের এখানে চলে না, বাংলাদেশ দেশে ওইসব জায়গায় চলে 1 মিটার দুটো লাইনের যেটা। আর ব্রড গেজ মানে যেটা আমাদের এখানে যেটা চলে 1.44 সমতল মিটার, এটা আমার মনে নেই, কিন্তু একটু দেখে নেবে কথা। আমাদের এখানে যে লোকাল ট্রেন বা দূরপাল্লার ট্রেন যাই বলি না কেন চলে ব্রড গেজ, ঠিক আছে। এটাই হচ্ছে রেলপথ। এবার আমাদের এখানে যেটা বলে সেটা, এবার রেলপথের গুরুত্ব কিন্তু অনেক পরীক্ষা দেয়, খুব দ্রুত হারে পরিবহন করে মালপত্র পণ্য সহ সমস্ত কিছুকে পরিবহন করে মানুষ সহ। প্রতিদিন ভারতে প্রায় 2.5 কোটি লোক ট্রেনে কিন্তু চলাচল করে। আর এই ট্রেন ব্যবস্থায় আমরা কিন্তু বিশ্বে কিন্তু ফোর্থ, যেরকম সড়ক ব্যবস্থায় আমরা কিন্তু সেকেন্ড বিশ্বে, ঠিক আছে। এইটা এরকম ভারতীয় রেলকে 18টা জোনে আবার ভাগ করা যায়, 18টা জোনে ভাগ করা যায়। আর যে তার মধ্যে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল, যেটা ওড়িশার কিছু অংশ, ঝাড়খণ্ডের কিছু অংশ, আর পশ্চিমবঙ্গের কিছু অংশ নিয়ে দক্ষিণ পূর্ব রেল, আর পশ্চিমবঙ্গের কিছু অংশ নিয়ে কলকাতা রেল, মানে পূর্ব রেলের যেটা যার হেড অফিস হচ্ছে কলকাতাতে আছে, ঠিক আছে। এরকম ভাবে প্রতিটা জোন আলাদা আলাদা রাজ্যের আলাদা আলাদা জোন করে ভাগ করা আছে, ঠিক আছে। এরকম ভাবে রেলপথ।
রেলপথ দ্রুত পরিবহন করে, সস্তায় হয়, কমফোর্টেবল জার্নি, এরকম ভাবে। আবার অসুবিধাও আছে, ভারতের সব শহরে নেই, সব জায়গায় নেই, এগুলো কিছু কিছু অসুবিধা আছে। ঠিক আছে। ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেনের নাম এখন তো জানো বন্দে ভারত এক্সপ্রেস। আর সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে হচ্ছে বিবেক এক্সপ্রেস, যেটা ডিব্রুগড় থেকে একেবারে কন্যাকুমারী পর্যন্ত যায়। এইভাবে ট্রেনের কিছু কিছু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে। প্রায় ভারতে 8,000-এর বেশি স্টেশনও আছে। ঠিক আছে। তাহলে রেলপথ, রেলপথ প্রসঙ্গে আর একটা জিনিস বলি, সেটার নাম হচ্ছে সোনার হীরক চতুর্ভুজ। হীরক চতুর্ভুজ। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এই যে চারটে মেট্রো শহর, এই মেট্রো শহরকে ভারতের চারদিক পূর্ব পশ্চিম হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই চারটে শহরকে রেলওয়ে কানেক্টিভিটি উন্নত করে বা দ্রুত পরিবহনকারী রেলওয়ে ব্যবস্থা তৈরি করার জন্য যে প্রকল্প নেওয়া হয়েছে সেটার নামই হচ্ছে হীরক চতুর্ভুজ। যেমন সড়ক হলে সেটা সোনালী, আর হীরক মানে হচ্ছে রেলওয়ে ব্যবস্থা। ঠিক আছে। এই হচ্ছে আমাদের রেল লাইন বা রেলওয়ে ব্যবস্থার কথা কিন্তু আমরা বললাম। আর ভারতীয় রেলওয়েকে বলা হয় লাইফ লাইন অফ ইন্ডিয়া, মানে এত পরিমাণ মানুষজন যাতায়াত করে বা পণ্য পরিবহন হয় এগুলো। ঠিক আছে। এবার আমরা চলে আসি হচ্ছে জলপথ। জলপথ কি জিনিস? মানে জল দিয়ে যাতায়াত করার মাধ্যম। জলপথ মানে যদি নদী, খাল, তারপরে হ্রদ বা সমুদ্র পথে যাতায়াত করা কে বলা হয় জলপথ। বিনা রাস্তা তৈরি করতে হয় না, কোনে বিনা খরচে, মানে এমনি তো পরিবহন করার জন্য যেরকম ইঞ্জিনে তেল লাগে সেগুলো বাদ দিয়ে, মানে রাস্তা তৈরি করতে যেরকম প্রচুর খরচ, সেরকম বিনা খরচে ব্যবসা বাণিজ্যের উন্নতি সহ মানুষজনের যাতায়াতের একটা ব্যবস্থা হচ্ছে জলপথ। আর জলপথে জ্যাম হয় না, স্লোলি মানুষজন বা মালপত্র নিয়ে আদান প্রদান হয় বলে বাণিজ্যের জীবনরেখা বলা হয় জলপথকে ভারতের। ঠিক আছে। এই জলপথকে আভ্যন্তরীণ উপকূলীয় সমুদ্র পথ বলে। আভ্যন্তরীণ জলপথ মানে দেশের মধ্যে কোনো নদী বা খাল বা হ্রদের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করাকে বলা হয় আভ্যন্তরীণ জলপ্রপাত, জলপথ। এই আভ্যন্তরীণ জলপথকে আহ, যে ইনল্যান্ড ওয়াটারওয়ে অফ ইন্ডিয়া দ্বারা করা হয়েছে, মানে শ্রেণীবিন্যাস করা হয়েছে। ভারতের সবচেয়ে দীর্ঘতম আভ্যন্তরীণ জলপ্রপাত হচ্ছে এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত। এলাহাবাদ থেকে এলাহাবাদ থেকে হলদিয়া, ইনল্যান্ড মানে কি বলার নাম, এটা প্রায় 1420 কিলোমিটারের বেশি লম্বা। এটা তার নাম হচ্ছে NW1, ন্যাশনাল ওয়াটারওয়ে 1 নম্বর। ঠিক আছে। আভ্যন্তরীণ জলপথ। আর উপকূলীয় জলপথ মানে ভারতবর্ষে তো ওই যে বলেছি, ভারতবর্ষের সমুদ্র উপকূলটা অনেকটা বড়, মানে প্রায় 7,000 কিলোমিটার সমুদ্র উপকূল। এরকম যদি ভারত হয় প্রায় 7,500 কিলোমিটারের বেশি সমুদ্র উপকূল। এই জায়গায় ছোট ছোট বন্দর আছে ভারতের, প্রায় 1-150 এরকম বন্দর আছে। এক বন্দরের থেকে আরেক বন্দরে জলপথের মাধ্যমে মালপত্র বেশি নিয়ে আসা, সেটা হচ্ছে উপকূলীয় বা জলপথের মাধ্যমে মালপত্র সহ মানুষজন আদান প্রদান বা মানুষজনের পরিবহনকে বলা হচ্ছে উপকূলীয় পরিবহন ব্যবস্থা। বা ছোট ছোট এখানে দ্বীপ থাকে, সেই দ্বীপগুলো এক স্থান থেকে অন্য স্থানে জলপথ মাধ্যমে যুক্ত, যেগুলো আমাদের হ্যাডলক, কি বলে না, রস আইল্যান্ড, তারপরে আন্দামান, নিকোবর, মিনিকয়, লাক্ষাদ্বীপ, এগুলো এগুলো হচ্ছে উপকূলীয় জলপথের মাধ্যমে। আর সমুদ্র পথ বা ইন্টারন্যাশনাল বাণিজ্য যেটা হয় এক দেশ থেকে অন্য দেশে, বা সমুদ্র কলকাতা থেকে এখানে আন্দামান, বা কলকাতা থেকে একেবারে সিঙ্গাপুর চলে গেল, বা মুম্বাই থেকে একেবারে ইংল্যান্ড চলে গেল, এই যে ব্যবসা বাণিজ্য সমুদ্র পথে হয় সেটা হচ্ছে সমুদ্র পথ। এইরকম ভারতবর্ষের সমুদ্র পথে যাতায়াত করার জন্য বা মালপত্র নেওয়ার জন্য 13টি এরকম জাতীয় বন্দর আছে। এই 13টি বন্দরের মধ্যে এখানে আছে গুজরাটের কান্ডালা, মুম্বাই বন্দর, নভি মুম্বাইতে নবসেবা বা জওহরলাল পোর্ট, গোয়াতে আছে মার্মাগাঁও পোর্ট, ম্যাঙ্গালোরে আছে মানে কর্ণাটক আছে নিউ ম্যাঙ্গালোর, কেরালায় আছে কোচিন পোর্ট, তামিলনাড়ুতে আছে চেন্নাই বন্দর, তুতিকোরিন আছে বন্দর। ঠিক আছে। তারপর বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে আছে, ওড়িশায় আছে পারাদ্বীপ, কলকাতা এখানে আছে, ওয়েস্ট বেঙ্গল আছে হলদিয়া কলকাতা বন্দর, এখানে আছে পোর্ট ব্লেয়ার বন্দর, এগুলো এরকম বন্দর। তাদের মধ্যে শুল্কমুক্ত বন্দর হচ্ছে আমাদের কান্ডালা। আর সবচেয়ে আধুনিক বন্দরের নাম হচ্ছে জওহরলাল নেহরু পোর্ট। পারাদ্বীপ সবচেয়ে গভীরতম পোর্ট, পারাদ্বীপ বন্দর। আর হচ্ছে এই পশ্চিম উপকূলে সব স্বাভাবিক পোতাশ্রয়, আর পূর্ব উপকূলে একমাত্র আহ স্বাভাবিক পোতাশ্রয় হচ্ছে ভাইজ্যাক বা বিশাখাপত্তনম। এইরকম ভাবে আমরা পোর্ট বা সমুদ্র পথকে আমরা পড়ে নেব।
ঠিক আছে। এবার চলে আসি আমরা আকাশপথ। আকাশপথ কি জিনিস? মানে দ্রুত পরিবহনের জন্য, মানে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য, আরামদায়ক ভাবে যাতায়াতের জন্য যে ব্যবস্থা আমরা অতিক্রম করি, আর যেটা বিশেষ করে ইন্টারন্যাশনাল ভাবে যাতায়াত করার জন্য, যোগাযোগের জন্য সবচেয়ে উন্নত হচ্ছে আকাশপথ। ঠিক আছে, সবচেয়ে উন্নত কি? আকাশপথ। সবচেয়ে উন্নত হচ্ছে আকাশপথ। এই আকাশপথকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, হেলিকপ্টার একটা, বিমান পরিষেবা একটা। হেলিকপ্টার পথ কি জিনিস? মানে ভারতবর্ষে এক স্থান থেকে অন্য স্থানে শর্ট ডিস্টেন্সে যাওয়ার জন্য হেলিকপ্টার পরিষেবা গুলো চালু হয়। ঠিক আছে। আর হেলিকপ্টার একটা, ভারতবর্ষের পবন হংস একটা হেলিকপ্টার সংস্থা, খুব ভালো, এটা প্রচুর ভাবে দেয়। আর দুর্গম অঞ্চলেও কিন্তু হেলিকপ্টার পরিষেবার মাধ্যমে যাতায়াত করে, যেমন কেদারনাথ মন্দিরে যাতায়াতের জন্য হেলিকপ্টার পরিষেবা। ছোট জায়গা লাগে, বিমান যেরকম বেশি জায়গা লাগে। আর বিমান পথ, আভ্যন্তরীণ আন্তর্জাতিক বিমান পথ। আভ্যন্তরীণ বিমান মানে দেশের মধ্যে কোনো বিমান পরিষেবাকে বলা হয় আভ্যন্তরীণ, যেখানের মাধ্যমে বিমান কিন্তু আবার কার্গো বিমান হয়, যাত্রীবাহী হয়। কার্গো বিমানের মাধ্যমে মালপত্র নিয়ে যায়, আর যাত্রীবাহী বিমানের মাধ্যমে কিন্তু আমরা যাতায়াত করতে পারি। ঠিক আছে। আভ্যন্তরীণ বিমান পরিষেবা যেরকম কলকাতা থেকে মুম্বাই, এটা আভ্যন্তরীণ। আবার কলকাতা থেকে নিউ ইয়র্ক বা কলকাতা থেকে সিঙ্গাপুর, এটা কিন্তু আন্তর্জাতিক, বা ঢাকা আন্তর্জাতিক বিমান পরিষেবা। ঠিক আছে। এরকম ভারতবর্ষের 24টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে, বা তারও বেশি হয়ে গেছে এখন। আর আভ্যন্তরীণ বিমান টিমান ধরে প্রায় 450টি বিমানবন্দর কিন্তু ভারতবর্ষে আছে। ঠিক আছে। আর বিমান পথের সুবিধা বললাম যে খুব দ্রুত হারে পরিবহন করে, যোগাযোগ ব্যবস্থা, ইন্টারন্যাশনাল যোগাযোগ ব্যবস্থা খুব ভালো, সেই জন্য। এবার আমরা কিছু বিমানবন্দরের নাম একটু সঙ্গে নিই। আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা মুম্বাই আন্তর্জাতিক সান্তাক্রুজ বিমানবন্দর, বা ছত্রপতি মহারাজ শিবাজী বিমানবন্দর। ভারতের সবচেয়ে বড় বিমানবন্দর দিল্লি বিমানবন্দর, যেটা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে হায়দ্রাবাদে। কলকাতায় হচ্ছে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর। তারপরে ব্যাঙ্গালোর হচ্ছে কেম্পেগৌড়া আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বিমানবন্দর, এরকম ভাবে। ঠিক আছে। মিনাপক্কম মানে হচ্ছে আমাদের চেন্নাইয়ের বিমানবন্দরকে হচ্ছে মিনাপক্কম ইন্টারন্যাশনাল বিমানবন্দর বলা হয়। চেন্নাই বিমানবন্দর বা মিনাপক্কম বা চেন্নাই ইন্টারন্যাশনাল বিমানবন্দর, এরকম ভাবে আমাদের বিভিন্ন শহরে, যেরকম পশ্চিমবঙ্গের 4টে বিমানবন্দরে কিন্তু মানুষজন মানে যাতায়াত করে। যেরকম দুর্গাপুর, যেটা হচ্ছে কাজী নজরুল বিমানবন্দর, যেটা শিলিগুড়ি আছে বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কুচবিহার বিমানবন্দর, আর কলকাতা নেতাজি সুভাষ বিমানবন্দর। এই 4টে বিমানবন্দরে যাতায়াত করে, আরো 2-4টে আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে। এরকম ভাবে আমাদের, যেরকম ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক বিমানবন্দর, এরকম ভাবে যাতায়াত করা যায়। এবার আসি নলপথ। নলপথ কি জিনিস? নলপথ মানে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস এবং আহ, তেল, ক্রুড অয়েল, এগুলো যাতায়াত করার ব্যবস্থার নাম হচ্ছে নলপথ। ঠিক আছে। এই নলপথ কিন্তু আমরা বিশেষ করে দেখা যায় ওই গ্যাস এবং ক্রুড অয়েল গুলো পরিবহনের জন্য। ভারতবর্ষে এরকম অনেকগুলো নলপথ আছে, যেরকম হাজিরা থেকে জগদীশপুর, এটা সবচেয়ে বড় নলপথ গ্যাস যাওয়ার জন্য। নাহারকাটিয়া থেকে নুনমাটি, নুনমাটি থেকে নাহারকাটিয়া আসামে, এগুলো তেলের জন্য, নাহারকাটিয়া। তারপরে আছে আমাদের আহ মুম্বাই, বোম্বে হাই থেকে, বোম্বে হাই থেকে ওই আমাদের হচ্ছে মুম্বাই পর্যন্ত, কয়ালি পর্যন্ত, এরকম ভাবে কয়ালি, এই সমস্ত জায়গা পর্যন্ত আমাদের নলপথ গুলো আছে। এবার রজ্জু পথ বলে আর একটা পথ আছে, আমি বলি রজ্জু পথ কি জিনিস? কোনো পাহাড়ি অঞ্চল বা দুর্গম অঞ্চল বা কোনো ছোটখাটো জিনিস পরিবহনের জন্য রোপওয়ে ব্যবস্থা বলে না, যেরকম দার্জিলিং এ গেলে রোপওয়ে দেখা যায় এক পাহাড় থেকে অন্য পাহাড়ে, সেটার নামই হচ্ছে রজ্জু পথ। ভারতবর্ষের সবচেয়ে বড় রজ্জু পথ আছে এরকম ঝুড়িয়াতে, ঝুড়িয়াতে। ঠিক আছে। ঝরিয়াতে কয়লা নিয়ে আসার জন্য 22 কিলোমিটার লম্বা এরকম রজ্জু পথ আছে, বা রোপওয়ে আছে। যেরকম ভারতের সবচেয়ে রিভার রোপওয়ে, মানে এক নদী পার হওয়ার রোপওয়ে সবচেয়ে বেশি বড় আছে, সেটা হচ্ছে গুয়াহাটি, উত্তর গুয়াহাটি থেকে দক্ষিণ গুয়াহাটি পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার লম্বা, নদীর উপর, ব্রহ্মপুত্র রিভারের উপরে আছে। ঠিক আছে। এরকম ভাবে আমাদের যোগাযোগ ব্যবস্থা, এই যে পথগুলো বললাম, স্থলপথ, স্থলপথ, আকাশপথ, নলপথ, রজ্জুপথ। এবার যোগাযোগ ব্যবস্থা আমরা এবার পড়াবো। যোগাযোগ ব্যবস্থা আর পরিবহন কিন্তু এক জিনিস নয়। যোগাযোগ ব্যবস্থা মানে তোমার সঙ্গে আমার কি যোগাযোগ আছে, যোগাযোগ মানে তথ্যের আদান প্রদান বা কথাবার্তার আদান প্রদান, এটাই হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আধুনিক কালে যোগাযোগ, আগে যেরকম যোগাযোগের জন্য চিঠি লিখতে হতো, সেই চিঠিও, রেজিস্টার চিঠিও তো 1 তারিখ থেকে বন্ধ হয়ে যাচ্ছে।
এই 1 সেপ্টেম্বরের পরে রেজিস্টার চিঠি শুধু একমাত্র আমাদের পোস্ট অফিসের মাধ্যমে স্পিড পোস্ট যাবে, আর যাবে না। ঠিক আছে, যোগাযোগের জন্য এখন আমরা আধুনিক অনেকগুলো মাধ্যম হয়েছে। টেলিফোন, সেলফোন মানে মোবাইল, মানে চলভাস, তাই তো। তারপরে হয়েছে আমাদের যোগাযোগের জন্য SMS, MMS, তারপরে ইন্টারনেট, অনেক সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে, সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব তো আছে, তারপরে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। ঠিক আছে, টুইটারের নাম হচ্ছে এক্স, তারপরে হচ্ছে টেলিগ্রাম। এগুলো এক স্থান থেকে অন্য স্থানে না গিয়ে আমাদের তথ্যের আদান প্রদান হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এগুলো। ভারতবর্ষে এখন সেলফোন ব্যবহারের দিকে প্রায় 100 কোটি লোক সেলফোন ব্যবহার করে, মানে মোবাইল ব্যবহার করে। ঠিক আছে, এখান থেকে এগুলোই আর কি পড়ার বিষয়। তাদের মধ্যে আধুনিক যোগাযোগের মাধ্যম কি কি এগুলো আমি বলে দিলাম। পরীক্ষায় কিন্তু এগুলো দিতে পারে, SMS এর পুরো পাঠাবে, শর্ট মেসেজিং সার্ভিস, এমএমএস, মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস। আরেকটা জিনিস হচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে তথ্যের সবচেয়ে গোপনীয় ভাবে আদান প্রদানকে বলা হয়েছে ইমেল। ঠিক আছে, ইমেল, ইমেল মানে ইলেকট্রনিক মেল বা বাংলায় বলে বৈরাম। ঠিক আছে, এই ইমেল ব্যবস্থা কিন্তু আছে কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে, কম্পিউটার বা ফোনের মাধ্যমে কিন্তু মেল খোলা যায়। ঠিক আছে, মেলের মাধ্যমে যোগাযোগ করা যায়। এইভাবে আমাদের তথ্যের আদান প্রদানই হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পরিবহন আর যোগাযোগ ব্যবস্থা। ঠিক আছে, আর পরের দিন কিন্তু আমরা আরেকটা প্রাকৃতিক ভূগোলের অন্য চ্যাপ্টার করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।